450 বছর আগের কথা। দিল্লির মসনদে তখন মুঘল সম্রাট আকবর। ব্রিটিশরা তখনও ভারতে আসেনি, কিন্তু ভারতবর্ষের ঐশ্বর্য দেখে একে একে বিভিন্ন দেশ থেকে আসতে শুরু করেছেন বিদেশি বিভিন্ন ব্যবসায়ীরা। ওলন্দাজ পর্তুগিজ বণিকরা ব্যবসার জন্য পাড়ি দিতে শুরু করেছেন এই দেশে। গোটা দেশের বন্দর শহরগুলো সব সময় গমগম করত বিদেশি বণিকদের কোলাহলে আর ভাগ্যান্বেষী ভারতীয়দের চিৎকার চেঁচামেচিতে। এমনই এক সময়ে এই বাংলার মাটিতে জন্মালেন এমন একজন দরাজ মনের মানুষ, যাকে তৈরি করে বানানো প্রবাদ আজও লোকের মুখে মুখে ঘোরে। আর তিনি হলেন আর কেউ নন, বাংলার প্রথম ধনকুবের এবং মনকুবেরও বটে, গৌরী সেন। আজকের ভিডিওতে আসুন জেনে নিই এক সাধারণ মধ্যবিত্ত বাড়ির ছেলে গৌরীশঙ্কর সেনের গৌরী সেন হয়ে ওঠার কথাই। নমস্কার, আমি দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তখন 1580 সাল। দিল্লির সিংহাসনে বসেছেন সম্রাট আকবর। এই সময় সম্রাটের অনুমতিক্রমে ভাগীরথী নদীর তীরে এক বন্দর নগর গড়ে তোলেন শ্বেতাঙ্গ পর্তুগিজরা। নাম দেওয়া হয় হুগলি। এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠা হতে তখনও ঢের দেরি। বাংলার বুকে পর্তুগিজরাই তখন দণ্ডমুণ্ডের কর্তা। সেই শ্বেতাঙ্গ প্রভুদের হাত ধরেই ভাগীরথী নদীর তীরে হুগলি একটা জনপ্রিয় বন্দরে পরিণত হয়। 16শো শতাব্দীর শেষে এই হুগলি শহরের অন্তর্গত বালাগ্রাম নামে এক পল্লীতে জন্মগ্রহণ করেন গৌরী সেন। ইতিহাসের সেই বালাগ্রাম আজ বালি বলে পরিচিত এবং কালক্রমে আজ তা হাওড়া জেলার অন্তর্গত। গৌরী সেনের পিতৃদত্ত নাম ছিল গৌরী শঙ্কর সেন। তার আদি নিবাস সম্পর্কে যদিও আরও দুটো ভিন্ন ভিন্ন মত আছে। একটা মতে তিনি অধুনা বালি শহরে জন্মগ্রহণ করেন, অন্য মত অনুযায়ী তিনি ছিলেন মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের মানুষ। আবার কেউ কেউ মনে করেন তিনি সপ্তগ্রাম বন্দরের কাছে ব্যান্ডেল শহরে জন্মেছিলেন। এমনকি সেখানে বড়াল এলাকায় একটা বাড়িকে কেন্দ্র করে তার নামও শোনা যায়। সেখানে গৌরী সেন প্রতিষ্ঠিত একটা শিব মন্দিরও আছে। তবে বেশিরভাগ ঐতিহাসিকরাই গৌরী সেনের জন্মভূমি হিসাবে বালি শহরকেই গুরুত্ব দিয়েছেন। সুবর্ণবণিক সম্প্রদায়ের এক ব্যবসায়ী পরিবারে জন্মেছিলেন গৌরী সেন। তার পূর্বপুরুষ পুরন্দর সেন সপ্তগ্রামের পতনের পর এই হুগলিতে এসে বসবাস শুরু করেছিলেন। হুগলি জেলার ব্যান্ডেল গ্রামে পর্তুগিজ মিশনারিরা তৈরি করেছিলেন এক উপাসনা গৃহ, যেটা বর্তমানে ব্যান্ডেল চার্চ নামে সুপরিচিত। এই গির্জাতেই দেওয়ান পদে চাকরি করতেন গৌরী সেন। ভালোই কাটছিল দিন, নতুন সংসার, নতুন চাকরি। কিন্তু সব ভালো তো আর বেশি দিন স্থির হয় না, তাই গৌরী সেনেরও বেশি দিন ভালো থাকা হলো না। 1632 সালে বাংলার বুকে মুঘল তৎপরতা বাড়ে। দুর্যোগের কালো মেঘ ঘনিয়ে আসে বাংলার ভাগ্যাকাশে। গির্জার অবস্থা বেহাল হয়ে পড়ে এবং চাকরি যায় গৌরী সেনের। ততদিনে 2 সন্তানের বাবা হয়েছেন তিনি। সংসারে এতগুলো পেট, এদিকে অন্য কষ্ট, টাকার টানাটানি, ভারী বিপদে পড়েন গৌরী সেন। অনেক ভেবেচিন্তে উপায় বার হলো। ঠিক করলেন বৈদেশিক বাণিজ্য শুরু করবেন। কাছাকাছি এই সময়েই তার সাথে পরিচয় ঘটে তৎকালীন বিশিষ্ট ব্যবসায়ী বৈষ্ণবচরণ শেঠের। ক্রমে এই পরিচিতি বন্ধুত্বে পরিণত হয়। দুজনেই ভাগ্যান্বেষী, তাই দুজনে স্থির করলেন তারা ব্যবসা করবেন। সমান সমান অংশীদারিতে ব্যবসা শুরু করেন দুজনে। গোড়ার দিকে মোটামুটি ভালোই চলছিল ব্যবসা, আর এর মধ্যেই ঘটে যায় এক আশ্চর্য ঘটনা। গৌরী সেন ও তার অংশীদার দুজনে মিলে একবার এক ডুবে যাওয়া জাহাজের দস্তা নিলামে কেনেন। একদম জলের দরে পেয়ে যান সেই দস্তা বোঝাই জাহাজ। কিন্তু ভাগ্য যাকে দেবে বলে মনে করে একদম 2 হাত ভরে দিয়ে দেয়। সেই জাহাজের দস্তা এনে পরীক্ষা করতে গিয়ে দেখা গেল দস্তার নিচে লুকানো রয়েছে রূপার মোহর। দস্তার আড়ালে লুকিয়ে পাচার করা হচ্ছিল বেআইনি রূপো। আচমকা এমন ধনপ্রাপ্তিকে ঈশ্বরের কৃপা হিসাবেই গ্রহণ করেন গৌরী সেন। বলা নেই কওয়া নেই, হঠাৎ করে বিপুল সম্পদের মালিক হয়ে ওঠেন গৌরী সেন। এরপর বৈষ্ণবচরণ শেঠের অনুমতি নিয়ে আলাদা আলাদা ব্যবসা করা আরম্ভ করেন তিনি।
বুদ্ধি আর পৌরুষের গুণে কালক্রমে বিপুল সম্পদের মালিক হয়ে ওঠেন গৌরীসেন। শোনা যায় কলকাতার আহিরিটোলায় বিশাল এক প্রাসাদপম বাড়ি করেছিলেন তিনি। গৌরীসেনের এই বিপুল অর্থলাভ নিয়েও প্রচলিত আছে নানান গল্প। এমনই এক কাহিনী থেকে জানা যায় যে গৌরীসেনের পূর্বপুরুষেরা নাকি চাষ করতে গিয়ে মাটির নিচে সোনার মোহর ভর্তি ঘড়া খুঁজে পেয়েছিলেন। সেই সোনার ব্যবসা থেকেই তাদের লক্ষ্মী লাভের শুরু। কারণ যাই হোক না কেন, অল্প কিছুদিনের মধ্যেই সামান্য ব্যবসায়ী থেকে গৌরীসেন হয়ে ওঠেন তৎকালীন বণিক সমাজের একজন বিশিষ্ট মানুষ। প্রচুর অর্থলাভের ফলে তিনি শুধু কলকাতায় নয়, গোটা বাংলার সম্ভ্রান্ত সমাজে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। কিন্তু কেবল দুহাতে টাকা রোজগার করেই ক্ষান্ত থাকেননি গৌরীসেন। দানবীর হিসাবেই ইতিহাসে তার আসল পরিচিতি। যেমন বিপুল পরিমাণে আয় ছিল তার, ঠিক তেমনই দু হাত ভরে খরচা করতে কার্পণ্য করতেন না। এই কারণে জীবিত কালেই কিংবদন্তি দাতা হিসাবে গোটা বাংলার প্রবাদ পুরুষ হয়ে উঠেছিলেন তিনি। দেনায় ডুবে রয়েছে কিংবা রাজার দরবারে বিপদে পড়েছে এমন ব্যক্তিদের তিনি মুক্ত হস্তে সাহায্য করতেন। এই বিষয়ে সুবলচন্দ্র মিত্রের একটা প্রাচীন বাংলা অভিধানে দাতা গৌরীসেনের কার্যকলাপের বিস্তৃত বিবরণ রয়েছে। হুগলি এলাকার সমস্ত খাবারের দোকানে বলা ছিল, গৌরীসেনের নাম করে যদি কোনো গরিব অভুক্ত মানুষ খাবার চায় তাকে যেন বিনা বাক্য ব্যয়ে খেতে দেওয়া হয়। কত গরিব ঋণগ্রস্ত মানুষ সে সময় গৌরীসেনের দয়ায় জীবন ধারণ করত তার লেখাজোকা নেই। সেকালে দেনার দায় কারো জেল হলে ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত সে মুক্তি পেত না। দেনার দায়ে অনেকেরই আবার জেলেই মৃত্যু হতো। এই অবস্থায় গৌরীসেন ছিলেন তাদের একমাত্র ভরসাস্থল। তার কাছে সাহায্য চাইলে খালি হাতে ফিরতে হতো না কাউকে। সে সময় তিনি অনেকেরই ঋণের টাকা পরিশোধ করে তাদের কারা মুক্তির ব্যবস্থা করেন। মহাদানী গৌরীসেনের সাহায্য লাভ করে রাজরোষে বন্দী অনেক গরিব মানুষই ধন্য হয়েছিল। অনেকে দেনার দায় থেকে মুক্তি পেয়েছিল তার দয়ায়। তাকে নিয়ে আঁকা হয় প্রচুর পটচিত্র। প্রচুর মানুষ আজও বিশ্বাস করে হুগলি জেলার গৌরীশঙ্কর শিব মন্দির গৌরীসেনেরই প্রতিষ্ঠিত। কলকাতার বেলগাছিয়ায় তার উত্তরসূরির একটা বাড়ি আজও অক্ষত আছে। শোনা যায় কলকাতা মেট্রোর বেলগাছিয়া স্টেশন এই গৌরীসেনের জমির উপর দিয়েই তৈরি। বিরল স্বভাবের এই দানবীর মানুষটা দেহ রাখেন 1667 সাল নাগাদ। জীবিতকালেই মানুষের মুখে মুখে এমন প্রবাদ হয়ে ওঠা খুব কম মানুষের জীবনেই ঘটে। সেই দিক থেকে আজও ইতিহাসের এক ব্যতিক্রমী চরিত্র গৌরীসেন। অর্থের অহংকার নয়, দয়া আর দানশীলতাই অমর করে রেখেছে এই ক্ষণজন্মা বাঙালিকে। কেমন লাগলো আজকের পর্ব? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট দুনিয়া নানা বিষয়ে নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন ডিপ থট। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। প্রতি রবিবার সন্ধ্যে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র ডিপ থটে।